আপু, আপু তুমি জানো আমাদের স্কুলে একজন নতুন টিচার আসছে, দেখতে অনেক ভালো। আমাকে অনেকগুলো চকলেট দিছে, আমাকে অনেক আদর করে। তোমাকে বলছি না যে বাইরের মানুষ তোমাকে কিছু দিলে না নিতে, তারপরেও তুমি ওনার কাছ থেকে কেন নিলে? আপু আমি তো নিতে চাইনি, ম্যাম আমাকে জোর করে দিয়েছে। আজকের পর থেকে তুমি কখনো ওই টিচারের থেকে কিছু নেবে না। যদি তোমার টিচার কিছু বলে তাহলে বলবে আব্বু মানা করছে। কথাটা মনে থাকবে? ঠিক আছে আপু, আমি আর কখনো ম্যামের থেকে কিচ্ছু নিব না। ওকে, এখন রুমে গিয়ে পড়তে বসো। আব্বু তোমার রাফি চাচার সাথে একটু কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন রাফি আকাশকে বলল, তুই রাইসার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই তো জানিস রাইসা এখনো ছোট, তাই এখনো কিছু বুঝতে পারে না। তুই তো জানিস আমার রাইসাকে অন্য কেউ ভালোবাসলে আমি সহ্য করতে পারি না, তাহলে রাইসা আমাকে কম ভালোবাসবে? তোর ধারণা ভুল। সব মেয়েরা চায় মায়ের ভালোবাসা পেতে, কিন্তু রাইসা কখনো কি তার মায়ের ভালোবাসা পেয়েছে? পায়নি। তাই হয়তো টিচারের সাথে কথা বলতে ওর ভালো লাগে। আমি চাই না রাইসাকে অন্য কেউ ভালোবাসুক। রাইসার বাবাও আমি, মাও আমি, তাকে ঘিরেই আমার সব। আমার বাবা মা থেকেও না থাকার মতো, আর আমি ওদের কখনো ক্ষমাও করব না। তারা নিজেদের স্বার্থের জন্য আলাদা হয়ে গিয়েছে, আমার কথা একটাবার চিন্তাও করলো না। দোষ করেছে তারা, আমার দোষ ছিল কি? হ্যাঁ, তারা আমাকে এতিমের মতো রেখে চলে গেল কেন? কথাগুলো বলতে চোখ দিয়ে পানি পড়ে গেল। তখন রাফি বলল, থাক, কান্না করিস না। এটা তোর কপালে লেখা ছিল। আগের কথা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চল। আমি তো তাদের কথা ভুলেই গিয়েছি। হঠাৎ তুই রাইসার বাবা মার কথা বললি, তাই ওদের কথা মনে পড়ল। আচ্ছা, ওসব বাদ দে। আজকে মন্ত্রী বলেছে তার সাথে দেখা করতে। আমি বলেছি তুই ফ্রি হলে দেখা করে আসবি। ঠিক আছে, চল এখন গিয়ে দেখা করে আসি। এই বলে আকাশ আর রাফি বাসা থেকে বেরিয়ে আসলো। আসার সময় খালাকে বলে আসলো রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। আর রাফি আকাশ নিজের গাড়িতে উঠলো। আকাশের গাড়ির সামনে এবং পিছনে 4টে গাড়ি আছে, সবগুলো আকাশের লোক। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বাসায় চলে আসলো। আকাশকে দেখে মন্ত্রীর সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি গেট খুলে দিল। বাসার ভিতরে ঢুকে গাড়ি থেকে নেমে মন্ত্রীর বাসার দরজায় দাঁড়ালো। রাফি কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। আকাশ আর রাফিকে দেখে বলল, আরে আকাশ, রাফি, তোমরা আসো, ভিতরে আসো। তা হঠাৎ আমার বাসায় কি মনে করে? আসলে আন্টি, আঙ্কেল আমাকে দেখা করতে বলেছে, তাই আসলাম। তা আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো ওয়াশরুমে আছে। তোমরা সোফায় বসো, আমি তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। থাক আন্টি, লাগবে না। আঙ্কেল কি জন্য ডেকেছে? কথাগুলো শুনেই চলে যাব, এই জন্য এসেছি। আপনাকে কষ্ট করতে হবে না। তুমি একটু বেশি কথা বলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। এই বলে মন্ত্রীর বউ চলে গেল। আসলে মন্ত্রীর বউ অনেক ভালো একজন মানুষ, কিন্তু মন্ত্রী এতটা ভালো না। এ কারণে মন্ত্রীর বউয়ের সাথে ভালোভাবে কথা বলে আকাশ। আর মন্ত্রীর বউ আকাশের জীবনের কাহিনী সব জানে। কিছুক্ষণ পর দেখে মন্ত্রী সাহেব ওপর থেকে নিচে নেমে আসলো। আকাশকে দেখে বলল, আরে আকাশ, তুমি কখন আসলে? আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? সোফায় বসতে বসতে কথাগুলো বলল। আমার কোনো অসুবিধা হয়নি। কেন ডেকেছেন আগে সেটা বলেন। আমার হাতে কিন্তু বেশি সময় নেই, একটা কাজে যেতে হবে। তুমি তো জানো সামনে নির্বাচন আসছে। গেলবার তো তোমার কারণে মন্ত্রী হয়েছি। আমি চাই এইবারও যেন কেউ মন্ত্রী হতে না পারে। এইবার আমি থাকতে চাই। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলেন, আমাকে কি করতে হবে? আমি চাই আমার বিপক্ষে প্রার্থী যেন এবার নির্বাচন করতে না পারে। তাকে তুমি বসিয়ে দিবে। তোমার যত টাকা লাগে আমি দিব। সেটা ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্ট এবার কিন্তু বেশি লাগবে। 1 কোটি টাকা লাগবে। যদি দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি আছি। তুমি এখন অ্যাডভান্স 50 লাখ নিয়ে যাও। কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। আপনি ভালো করেই জানেন আমি কাজের আগে সব টাকা না নিয়ে কাজ করি না। সো আগে সব টাকা পরিশোধ করতে হবে, তারপর আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, সালাম। রাসেলকে 1 কোটি টাকা দিয়ে দাও।
ম্যানেজার ঠিক আছে বলে ভেতরে গিয়ে 1 কোটি টাকার একটা সুটকেস নিয়ে আসলো। মন্ত্রী আকাশের হাতে টাকা দিয়ে বলল, এই নাও, এখানে পুরো 1 কোটি টাকা আছে। আমার কাজটা যেন হয়ে যায়। আজ পর্যন্ত এই আকাশ কোনো কাজে ব্যর্থ হয়নি। আপনার কাজ মনে করেন হয়েই গিয়েছে। আপনারা এখন আসি। হ্যাঁ, হঠাৎ আন্টি আমাদের সামনে এসে বলল, খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া হচ্ছে না। খাবার খেয়ে তারপর বাসায় যাবে। আমি সব কিছু রেডি করছি, তোমরা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো। কি আর করার, ওনার কথা ফেলতে পারলো না। আকাশ আর রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তাদের সাথে খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলো। তারপর আকাশ তার আস্তানায় গেল। আস্তানায় গিয়ে দেখে আকাশের লোক নয়নকে চেয়ারে বেঁধে রাখছে। নয়ন আকাশকে দেখে বলল, তুই আমাকে ধরে এনেছিস কেন? যদি আমার ভাই জানতে পারে তুই আমাকে ধরে আনছিস, তাহলে তোকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। তুই ভালো করে জানিস আমার কাজে কেউ বাধা দিলে আমি তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখি না। তাহলে কেন আমার কাজে বাধা দিলি? হ্যাঁ, তোর লোক আমার ভাইয়ের এরিয়া থেকে চাঁদা তুলতে গেছে, তাই ওদের বাধা দিছি। আমরা কি কখনো তোর এরিয়া থেকে কোনো চাঁদা তুলেছি? তাহলে তুই কেন আমাদের এরিয়া থেকে চাঁদা তুলতে গেলি? শোন ভালো করে, আমি আকাশ সব জায়গা থেকে চাঁদা তুলব। তোর ভাই রকি আমার কিছুই করতে পারবে না। তুই এবার আমার লোকের গায়ে হাত তুলছিস। আজকে তোকে মেরে তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। দেখি তোর ভাই আমার কি বা ফালাতে পারে। তুই একটা ভীতু। তোর যদি সাহস থাকে আমার ভাইয়ের সামনে আমাকে মেরে দেখা, তাহলে বুঝবো তোর অনেক সাহস। তোকে আমরা মাফিয়া কিং জানবো। ঠিক আছে, তাহলে আমি তোর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। কালকে বিকেলে তোর ভাইয়ের আস্থানায় গিয়ে তোকে মারব। ওকে ছেড়ে দে। আকাশের কথা শুনে রাফি বলল, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? কালকে যদি মারতে না পারিস তাহলে ওদের সাহস বেড়ে যাবে। আরে ওকে আমি মারব না। এসব ছোটখাটো পাতি নেতাকে মেহেদি মারবে। মেহেদি একাই ওদের জন্য যথেষ্ট। মানে মেহেদি তাহলে বেঁচে আছে? ও এখনো মরে নাই? আমরা তো ভেবেছিলাম মেহেদি আর দুনিয়াতে বেঁচে নাই। সেটা সময় হলেই দেখতে পাবে। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, তাড়াতাড়ি যা, তা নাহলে তো তোকে আমার লোক মারতে মারতে একদম বের করে ফেলবে। এমনিতেই কালকে তোর দুনিয়ায় শেষ দিন। আকাশের কথা শুনে নয়ন দৌড় দিয়ে আস্তানা থেকে বেরিয়ে গেল। আকাশ সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আকাশ খালাকে বলল, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? ও কি খাবার খেয়েছে? আমার কথা কিছু বলেছে? হালকা খাবার খেয়েছে, তোমার কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি তোমার আব্বু একটু কাজে বাইরে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আব্বু কিছুক্ষণ পর চলে আসবে। তারপর অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও ঠিক আছে, আমি এই রুমে গেলাম। খাবার খাবো না, মন্ত্রীর বাসা থেকে খেয়ে এসেছি। তুমি খাবার খেয়েছো? তুমি তো জানো তুমি না আসা পর্যন্ত আমি খাবার খাই না। খালা, তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না। মানে খালি খালি আমার জন্য না খেয়ে বসে থাকো কেন? আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখি, তাই তোমাকে ছাড়া খাবার খেতে পারি না। তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাই দিছো, তোমাকে ছাড়া খাবার খাবো কেমন করে? খালা, আপনি আমার কেউ না, তারপরেও আপনি আমাকে নিজের ছেলের মতো দেখেন। তাহলে আমার আপন বাবা মা আমার সাথে এরকম করলো কেন? সেটা কি তুমি বলতে পারবে খালা? থাক বাবা, হয়তো তোমার কপালে লেখা ছিল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি খাবার খেয়ে রুমে যাব। ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলো। রুমে এসে দেখে রাইসা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার চেহারার দিকে তাকালে কেমন যেন খারাপ লাগে। ওর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে মেয়েটা বাবা মা ছাড়া হতো না। আমারই ভুল ছিল রাইসার সাথে ওইভাবে কথা বলা। সব মেয়েরাই চায় তার বাবা মা তাকে আদর করুক, তাকে কোলে বসিয়ে খাবার খাইয়ে দিবে, কপালে চুমু দিয়ে স্কুলে পাঠাবে। তাহলে রাইসার ব্যাপারে আপনাদের সংক্ষিপ্তভাবে ঘটনা খুলে বলি। আকাশ একদিন একটা কাজ শেষ করে বাসায় যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে দেখে একটা মেয়ে বসে বসে কান্না করছে। তখন আকাশ গাড়ি থামিয়ে ওর কাছে গেল। তখন আকাশ ওকে বলল, কি হয়েছে মামনি? তুমি এত রাতে এখানে বসে বসে কান্না করছো কেন?
তোমার আব্বু আম্মু কোথায়? মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আরো জোরে জোরে কান্না করতে করতে বলল, ওরা আমার আব্বু আম্মুকে মেরে ফেলেছে। ওই জঙ্গলে আমার আব্বু আম্মু পড়ে আছে। আপনি আমার আব্বু আম্মুকে বাঁচান। আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আকাশ মেয়েটার কথা শুনে জঙ্গলের ভিতরে গেল। ভিতরে ঢুকে দেখে মেয়েটা ঠিক কথা বলছে। দুজন ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলছে। আকাশ তাদের নাকের ডগায় হাত নিয়ে দেখে তারা আর বেঁচে নেই। তারপর রাফি এবং আকাশের কিছু লোককে ফোন দিয়ে আসতে বলল। তারা 10 মিনিটের মধ্যে চলে এসেছে। পরে রাইসার আব্বু আম্মুকে একটা কবরস্থানের সামনে একটা হুজুরকে খবর দিয়ে এনে তাদের জানাজা দিয়ে দাফন সম্পন্ন করলো। তারপর আকাশ রাইসাকে আকাশের বাসায় নিয়ে আসে। রাইসা ঠিক হতে প্রায় 3 মাস সময় লেগে গেছে। আকাশ সব সময় রাইসার পাশে ছিল। তাকে বলছে এখন আকাশই তার সব। আজকে থেকে কেজি স্কুলে ভর্তি করিয়ে দিল। আকাশের লোক তাকে প্রতিদিন নিয়ে যায় এবং নিয়ে আসে। এই ছিল রাইসার কাহিনী। এবার বর্তমানে ফেরা যাক। আকাশেরই তো এখনো পরিচয় দিই নাই। অনেক কথা বলে ফেলছি। আকাশকে সবাই মাফিয়া কিং নামে চেনে। আর কিছু জানা লাগবে না। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আকাশ আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। রাইসার কপালে একটা চুমু দিল। তারপর রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরের দিন সকালে রাইসা আকাশকে ডাকতে লাগলো। আকাশ ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে মামুনি? এত সকাল সকাল ডাকছো কেন? আব্বু আরেকটু ঘুমাবো তো। আপু, আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে আসো। অনেক দিন হয়েছে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো না। মামুনি, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। আরেকদিন তোমাকে নিয়ে যাব। আজকে তুমি ওদের সাথেই যাও। না, আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে। আমি তোমার লোকের সাথে যাব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি স্কুলে যাব না। কি আর করার। রাইসার চোরাচুরিতে শোয়া থেকে উঠে রাইসাকে বলল, ঠিক আছে মামুনি, তুমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে আব্বুর জন্য অপেক্ষা করো। আব্বু ফ্রেশ হয়ে আসছে। ঠিক আছে আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু। তুমি আমার বেস্ট আব্বু। রাইসা আকাশের কপালে একটা চুমু দিয়ে রেডি হতে লাগলো। আকাশ দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। রাইসা রেডি হয়ে নিচে চলে গেল। আকাশ একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলো। চোখে এখনো অনেক ঘুম আকাশের। রাতে দেরি করে ঘুমিয়েছে তো। আকাশ নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো। রাইসাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে লাগলো। সাথে আকাশও খাচ্ছে। বাপ মেয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাইসার স্কুলে যেতে লাগলো ওরা। রাইসা প্রথম শ্রেণীতে পড়ে। আকাশের সামনে পিছিয়ে আকাশের লোক গাড়ি নিয়ে আসছে। কিছুক্ষণ পর রাইসার স্কুলের সামনে চলে আসলো আকাশ। রাইসা গাড়ির থেকে নামার পর হঠাৎ একটা মেয়ে আকাশের সামনে আসলো। ও এখানে কেমন করে? ওর তো বাসা দিনাজপুরে। তার মানে এখানে শিক্ষকতা করতে আসছে। কিন্তু ওদের তো কোনো কিছুর কমতি নেই। তাহলে এইখানে কেন আসলো? আগের থেকে অনেক সুন্দর লাগছে তাকে। হঠাৎ রাইসার ডাকে ধ্যান ভাঙলো আকাশের। রাইসা বলল, আব্বু, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে সেই কখন থেকে ডাকছি। উনি হচ্ছে আমাদের নতুন টিচার। তোমাকে ওনার কথাই গতকাল বলছি। কেমন আছো রাসেল? তোমাকে অনেক বছর পর দেখছি। তোমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। পায়েলের কথা শুনে আকাশ বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা বড়লোক বাবার একমাত্র মেয়ে হঠাৎ কেজি স্কুলে চাকরি করতে আসলেন কেন? হ্যাঁ, আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। পায়েল আকাশের কথা শুনে বলল, আসলে আমি এখানে চাকরি করতে আসি নাই। আমার এক বান্ধবী এই স্কুলে চাকরি করে। তার মা অনেক অসুস্থ, তাই ওর হয়ে আমি এখানে আসি। সীমার আম্মু ভালো হয়ে গেলে আমি বাসায় ফিরে যাব। তা তুমি এখন কি করো? তোমার স্ত্রী কেমন আছে? আমার কাজ হচ্ছে খারাপ মানুষের ক্ষতি করা। তুমি হয়তো বাংলাদেশের একজন মাফিয়ার নাম শুনেছ। সেই মাফিয়া কিং আমি আকাশ। আর আমার সাথে যাদের দেখছো ওরা সবাই আমার লোক। তুমি তো এরকম কখনো ছিলে না। হঠাৎ তুমি এই পথে গেলে কেন? তুমি তো অনেক ভালো একজন ছেলে ছিলে। সবাই তোমার অনেক সুনাম করত।
সেটা অনেক কাহিনী, আমি সেজন্যই কাউকে বলতে চাই না। আর তুমি বলছো না আমার স্ত্রী কেমন আছে, কারণ আমি এখনো বিয়েই করিনি আর করার কোনো ইচ্ছেও নেই। তা এখন কি তোমার সেই অহংকার আছে এখনো? সবার সাথে কি বাবার ক্ষমতা দেখাও? আমি এখন বাবার ক্ষমতা দেখাই না, আমি আগের থেকে ভালো হয়ে গেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা রাইসা তাহলে কোথা থেকে আসলো, আর ও তোমাকে বাবা বলে ডাকে কেন? আসলে রাইসার আব্বু আম্মুকে কারা যেন মেরে ফেলেছে, তারপর সব কিছু খুলে বলি। এরপর রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা আমাকে বাবা বলেই ডাকে। আমি রাইসাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তুমি যে কাজ করতে আসো এই কাজে বেঁচে থাকার গ্যারান্টি নেই। তোমাকে যদি সন্ত্রাসীরা মেরে ফেলে তাহলে তো রাইসা পুরো একা হয়ে যাবে। তুমি এই কাজটা ছেড়ে দাও। তোমাকে আমি বলি নাই যে আমাকে জ্ঞান দিতে। আমাকে কেউ কিছু করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তুমি রাইসাকে নিয়ে ভিতরে যাও, আমার একটা কাজ আছে আর সেখানে যেতেই হবে আমাকে। আমি কাজটা শেষ করে রাইসাকে নিয়ে যেতে আসবো। এ কথা বলে আকাশের লোকগুলোকে নিয়ে নিজের কাজে যেতে লাগলো। মোবাইল বের করে মেহেদিকে ফোন দিল আকাশ। মেহেদি ফোন রিসিভ করার পর বলল, কিরে, কি অবস্থা তোর? হঠাৎ ফোন দিলি যে, কোনো কাজ আছে নাকি? আমি ভালো আছি। তোকে যে কারণে ফোন দিয়েছি, সবাইকে ট্রেনিং দেওয়া কি হয়ে গেছে? সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে উঠতে পারি। যে ট্রেনিং দিছি সবাইকে, ওদের একজনের সাথে 5-6টা কিছু না। শুনে খুশি হলাম। এখন তাদের নিয়ে উপরে উঠে আয়। রনির আস্থানায় গিয়ে নয়নকে তার সামনে মেরে আসবি। যদি মারতে পারিস তাহলে আমাকে মাফিয়া কিং বলে জানবে। আরে ওদের মতো টোকাই মাস্তানকে মারতে আমার লোকগুলোই যথেষ্ট। তুই কোনো চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তা কোন সময় যেতে হবে? আর এখন তুই কোথায়? তুই ওদের নিয়ে বিকেল 5টায় রনির আস্থানায় যাবি। আর আমি এখন রাফি এবং কিছু লোক নিয়ে মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় যাচ্ছি। ওকে বসিয়ে দিতে হবে। এই কাজের জন্য মন্ত্রী 1 কোটি টাকা দিয়েছে। ঠিক আছে, তুই তাহলে ওই কাজ শেষ করে আয়, আমি সবাইকে রেডি করছি। নয়নকে মেরে তোর কাছে ফোন দিয়ে জানিয়ে দিব। ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় চলে আসলো। সিকিউরিটি গার্ড ওদেরকে আটকালে রাফি ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। সিকিউরিটি গার্ড আর কোনোই কথা বলে নাই, গালে হাত দিয়ে চুপ হয়ে গিয়েছে। আকাশরা সবাই বিপক্ষ প্রার্থীর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর একজন মায়ের বয়সী লোক এসে দরজা খুলে দিল। দেখে মনে হচ্ছে বিপক্ষ প্রার্থীর স্ত্রী। আকাশ আর রাফিকে দেখে বলল, তোমরা কারা? আমার বাসায় কি? আপনার স্বামী কোথায়? তাকে একটু ডাক দেন, তার সাথে আমাদের কিছু কথা আছে। কথাগুলো বলে আমরা চলে যাব। রাফির কথা শুনে মহিলা আকাশদের ভেতরে গিয়ে বসতে বলল। তারপর মহিলা ভিতরে চলে গেল। আকাশ আর রাফি ভিতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। মনে মনে বলল, হায় রে, সবকিছু অবৈধ টাকায় করা। কিছুক্ষণ পর বিপক্ষ প্রার্থী আকাশের সামনে আসলো। আমাকে দেখে চিনে ফেলছে। তখন আকাশকে বলল, আরে আকাশ, তুমি আমার বাসায় কেন? আমার লোকেরা কি তোমার কোনো ক্ষতি করেছে? তুমি শুধু একবার বলো, আমি তোমার সামনে ওদের কঠিন শাস্তি দেব। আরে আমাকে কেউ কিছু করে নাই, আর কারো করার সাহসও নেই। আমি যেটা বলার জন্য এসেছি, শুনেছি আপনি নাকি এবার মন্ত্রী নির্বাচন করবেন। তুমি ঠিকই শুনেছ। আমি এই শফিকুলকে এবার হারিয়ে ছাড়বো। দেশের মানুষ আমার পক্ষে আছে, এবার আমার মন্ত্রী নির্বাচন কেউ ঠেকাতেই পারবে না। তাই নাকি? তাহলে আমি বসে বসে ললিপপ খাবো? আপনাকে বসানোর জন্য 1 কোটি টাকা পেয়েছি। এখন আমি চাই আপনি বসে পড়ুন। তা না হলে এই আকাশ কি করতে পারে আপনি তা ভালো করেই জানেন। আমি এবার বসবো না, কখনোই না। এবার আমি নির্বাচন করবই। তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি জানো না আমার হাত কত বড় বড় মাফিয়াদের সাথে আছে। আপনিও মনে হয় জানেন না যে আপনার কোথায় কি আছে, কিন্তু আমি সব জানি। আপনার ঢাকায় 6টা বাড়ি আছে, সব অবৈধ টাকায় করা। গুলশানের ভিতরে 5টা মদের গোডাউন আছে, 3টা আবাসিক হোটেল আছে। এখানে মেয়েদের দিয়ে ব্যবসা করেন। আরও অনেক কিছুই আছে, সেগুলোর কথা না হয় নাই বললাম। আমি যদি এগুলো দেশের মানুষকে দেখাই এবং ধ্বংস করে দেই, তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন বলুন তো একটু?
আমি যদি সরকারের কাছে সব কিছু বলে দেই তাহলে আপনি কোথায় যাবেন? হ্যাঁ, প্লিজ আকাশ, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কথায় রাজি আছি, আমি মন্ত্রী নির্বাচন করব না, তারপরও তুমি আমার ক্ষতি করো না। কথাটা যেন মনে থাকে। তা না হলে আমি কি করতে পারি আপনি ভালো করেই জানেন। আমার যেন আপনার বাসায় আর আসতে না হয়। আবার যদি আসি তাহলে আপনি দুনিয়ায় কিন্তু আর বেঁচে থাকবেন না। এই বলে বিপক্ষ প্রার্থীর বাসা থেকে সবাই বেরিয়ে আসলো। বিপক্ষ প্রার্থীর বাসা থেকে বেরিয়ে সোজা স্কুলের সামনে চলে গেল। গেটের সামনে গিয়ে দেখে রাইসা আর পায়েল দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে রাইসা দৌড় দিয়ে আকাশের সামনে আসলো। কি ব্যাপার মামুনি, আজকে তোমার পড়ালেখা কেমন হয়েছে? কোনো শিক্ষক তোমার গায়ে কি হাত তুলেছে? না আব্বু, এই স্কুলের সবাই অনেক ভালো, আমাকে সবাই আদর করে। আপু, ম্যাম তোমাকে কিছু কথা বলবে। ম্যাম, আপনি কি বলবেন আপুকে? আসলে আকাশ, এখানে আমাকে কি একটা বাসা নিয়ে দিতে পারবে? সীমার বাসায় থাকতে আমার ভালো লাগছে না। তাদের 2টা রুম, একটায় ওর আব্বু আম্মু ঘুমায়, আরেকটায় সীমা আর ওর ভাই ঘুমায়, তার উপরে আমি। তাই বলছি আমাকে একটা বাসা খুঁজে দাও। পায়েলের কথা শুনে রাইসা আকাশকে বলল, আব্বু, তুমি ম্যামকে আমাদের বাসায় নিয়ে চলো। এখন থেকে ম্যাম আমাদের বাসায় থাকবে, আমার সাথে খেলবে, একসাথে কার্টুন দেখবে। আমার অনেক অনেক ভালো লাগবে। প্লিজ আব্বু, তুমি না করো না। তুমি আমার বাসায় থাকতে পারো, তবে আমার কোনো কিছুতেই কথা বলতে পারবে না। আমি কখন কি করি, কোথায় যাই, অনেক রাতে বাসায় ফিরি কেন, এসব কথা আমাকে বলতে পারবে না। শুধু রাইসার কথা ভেবে তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার কোনো কিছুতেই কথা বলবো না। শুধু কিছুদিনের জন্য সীমার আম্মু অসুস্থ হলে আমি বাসায় ফিরে যাব। ঠিক আছে বলে পায়েলকে গাড়িতে উঠতে বলল আকাশ। রাইসাকে মাঝখানে বসালো। আকাশ আর পায়েল রাইসার 2 পাশে বসলো। কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। গাড়িতে কেউ কোনো কথা বলল না। গাড়ি থেকে নেমে আকাশ, পায়েল এবং রাইসা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ বাদে খালা এসে দরজা খুলে দিল। তাদের সাথে পায়েলকে দেখে খালা বলল, আকাশ, এই মেয়েটাকে, তাকে তো চিনতেই পারলাম না। তোমার কি কিছু হয়? আসলে খালা, ও হচ্ছে পায়েল। আমরা দুজনে একসাথে দিনাজপুরে পড়েছি, আর এখানে একটা বান্ধবীর বাসায় এসেছে। তারপর সব খুলে বলল আকাশ। সব শুনে খালা বলল, ও, এই ব্যাপার। তোমার কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন মন চায় থাকতে পারো। রাইসা আর আমি বাসায় সব সময় থাকি। রাসেল কাজে কামে বেশিরভাগ বাইরে থাকে। ঠিক আছে খালা, তুমি পায়েলকে একটা রুম দেখিয়ে দাও। আমি আমার রুমে গেলাম। আমি এখন একটু রেস্ট নেব। কোনো কিছুর দরকার হলে কিন্তু রাফি অথবা বাহিরের লোককে বলবে, তারা এনে দেবে। ঠিক আছে? ঠিক আছে রাসেল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। যদি খাবারটা খেয়ে ঘুমিয়ে যেতে তাহলে অনেক ভালো হতো। ওকে খালা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। আর পায়েল, তুমি উপরের ডান পাশের রুমে চলে যাও, রুমে সব কিছুই আছে। পায়েল ঠিক আছে বলে ওপরে চলে গেল। আকাশও আর কোনো কথা না বলে রাইসাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। বাপ মেয়ে দুজনে একসাথে গোসল করে। রাইসাকে জামা কাপড় পরিয়ে দিয়ে আকাশ একটা জামা গায়ে দিয়ে দুজনে নিচে চলে আসলো। আকাশ, খালা এবং রাইসা চেয়ার টেনে বসলো। তারপর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সিঁড়ির ওপর চোখ পড়তেই আকাশ চমকে উঠলো। দেখে পায়েল একটা নীল রঙের জামা গায়ে দিয়ে নিচে নামতে আছে। দেখতে অনেক কিউট লাগছে। আরে এই আকাশ কে বলছে? আকাশের জীবনে এসব ভালোবাসা হবে না? পায়েল নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো। তারপর খালা খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ দেখে রাফি এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আকাশ বলল, কিরে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বলে বসাতে হবে নাকি? হ্যাঁ, নাকি তোর লজ্জা করছে অনেক আমাদের সাথে বসতে? আসলে তেমন কিছু না, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। আর একটা কথা বলবি তো তোর মাথা ফাটিয়ে ফেলবো। তাড়াতাড়ি চেয়ার টেনে বস। রাফি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসলো। খালাও তাদের সাথে বসে পড়ল। সবাই মিলে খাবার খাচ্ছে। আকাশ রাইসাকে খাইয়ে দিতে লাগলো, নিজেও খেতে লাগলো। হঠাৎ রাইসা বলে উঠল, ম্যাম, আপনি একা একা খাচ্ছেন, আমাকে খাইয়ে দিবেন না?
আমার খুব ইচ্ছা করছে আপনার হাতে খাবার খেতে। সরি রাইসা, আমি মনে করছি তুমি তোমার আব্বুর হাতে ছাড়া অন্য কারো হাতে খাবার খাও না, তাই তোমাকে বলি নাই। তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। পায়েলের কথা মতো রাইসা হাঁ করলো। তারপর পায়েল রাইসাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আকাশ মনে মনে বলছে রাইসা এই 2 দিনে পায়েলকে কত আপন করে নিয়েছে। আকাশের কাছেও অনেক ভালো লাগছে। সারা দিন কাজের মধ্যে থাকে আকাশ। রাইসাকে ঠিকভাবে সময় দিতে পারে না আকাশ। রাইসা কি সুন্দর করে পায়েলের হাতে খাবার খাচ্ছে। আকাশের খাওয়া শেষ হলে আকাশ রুমে চলে আসে। তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিল। হঠাৎ মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল আকাশের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে। তারপর মোবাইল হাতে নিয়ে দেখে মেহেদি ফোন দিয়েছে। আকাশ ফোন রিসিভ করার পর মেহেদি বলল, আকাশ, কাজ শেষ। নয়নের শরীর থেকে মাথা আলাদা করে ফেললাম। রনিকে পায়ের মধ্যে 2টা গুলি করেছি। রনি তার ভাইয়ের মরা দেহের সামনে বসে কান্না করছে। আসার সময় রনিকে ওয়ার্নিং দিয়ে এসেছি, আর কখনো যেন তোর কাজে বাধা না দেয়। যদি কখনো দেয় তাহলে ওর ভাইয়ের মতো তাকেও ওপরে পাঠিয়ে দিব। শুনে খুব খুশি হলাম। রনি হয়তো আমাকে খুব ছোটখাটো মাস্তান মনে করেছে। আমার পাওয়ার সম্বন্ধে তার কোনো আইডিয়াও নেই। ও সিংহের গুহায় পা দিয়েছে। ঠিক কথা বলেছিস। এখন বল, আমরা কি করব? আবার কি মাটির নিচে চলে যাব, নাকি ওপরে থাকব? না, তোর উপরে থাকার দরকার নেই। তোরা আবার নিচে চলে যা। দরকার হলে আমি তোকে জানাবো। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আকাশ বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনে নিচে পড়ে গেল। যার সাথে ধাক্কা খেলো সে আর কেউ নয়, পায়েল। পায়েলের ঠোঁটের সামনে আকাশের ঠোঁট। পায়েল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিতে, কিন্তু আকাশ নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি উঠে গেল। আকাশ এক হাত বাড়িয়ে পায়েলকে উঠালো। তখন পায়েল বলল, সরি, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই তোমাকে ডাকতে রুমে ঢুকছিলাম। হঠাৎ তুমিও রুম থেকে বেরিয়ে আসলে। সমস্যা নেই, আমি কিছু মনে করে নাই। আর রাইসা কোথায়? রাইসা আমার রুমে পড়তে বসেছে, তাকে পড়া দেখিয়ে তোমাকে ডাকতে আসলাম। ঠিক আছে, আমি বাইরে গেলাম। ফিরতে রাত হতে পারে। তুমি রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিও। যদি কিছু মনে না করো, একটা কথা বলি। আমি তোমাকে টাকা দিচ্ছি, আসার সময় আমার জন্য কিছু ক্যাডবেরি নিয়ে এসো। তোমার টাকা লাগবে না। আমার কাছে কি টাকা নেই? আমি বসে বসে খেলেও আমার টাকা ফুরাবে না। পায়েল আর কোনো কথা বলল না। আকাশ বাসা থেকে বেরিয়ে আসার পর রাফি আকাশের সাথে আসলো। আর আকাশের লোক সব সময় আকাশের সাথে থাকে। তারা একটা কাজে গেল। কাজটা শেষ করে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় পায়েলের কথা মতো এক কার্টুন ক্যাডবেরি নিয়ে আসলো বাসায়। আসার পর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আকাশ পায়েলকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো কেন? রাইসা কি ঘুমিয়ে গেছে? তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম। খালা এতক্ষণ ছিল, আমি ওনাকে রুমে পাঠিয়ে দিচ্ছি। তো তুমি এত রাতে জেগে আছো কেন? তোমাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছি না যে আমার আসতে রাত হবে? ওটা কোনো ব্যাপার না। আর আমার ঘুম আসছিল না। আমার ক্যাডবেরি কোথায়? তুমি কি বাচ্চা নাকি যে তোমার জন্য আমি ক্যাডবেরি নিয়ে আসবো? আর তুমি আমার কে যে তোমাকে আমার ক্যাডবেরি এনে দিতে হবে? শুনে একটু। ও আচ্ছা, এটাও তো সত্যি কথা। আমি আপনার কে? ঠিক আছে, লাগবে না। আপনি আপনার মেয়ের জন্য এনেছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। আমার জন্য আনতে হবে এমন তো কোনো কথা নেই। পায়েল কিছুটা অভিমানী করে কথাটা বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশ মুচকি হাসছে।
আকাশ তারপর পায়েলের সঙ্গে যেতে শুরু করলো উপরে। আর পায়েলের হাতে ক্যাডবেরি দেওয়ার পরে আকাশ তার রুমে এসে ঘুমিয়ে গেল। আর হঠাৎ করেই মাঝরাতে আকাশের মোবাইলটা বেজে উঠল। আর আকাশ ফোন হাতে নিয়ে দেখতে পারলো মেহেদি তাকে কল দিয়েছে। আর মেহেদি কল দিয়ে বলতে লাগলো, আকাশ, জানি না কে বা কারা লোকজন নিয়ে আমাদের গোডাউনে অ্যাটাক করেছে, আমাদের সব কিছু পুড়িয়ে ফেলেছে। আমরা আগুন নিভানোর চেষ্টা করছি, তুই তাড়াতাড়ি আয়। আকাশ কথাটা শুনে তাড়াতাড়ি করে উঠে গেল। আর তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে তার গাড়িতে করে সোজা চলে আসলো সেই গোডাউনের কাছে। গোডাউনের কাছে আসার পরে ফায়ার সার্ভিস এবং তার কিছু লোকজন আগুন নেভানোর চেষ্টা করতেছে গোডাউনের মধ্যে প্রায় তার কোটি টাকার সম্পদ ছিল। আর এগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আকাশের দেখেই অনেক বেশি কষ্ট লাগছে। আর হঠাৎ করেই আকাশের মোবাইলটা বেজে উঠল। আর মোবাইলটা বেজে ওঠার পরেই তখন ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো, আমি তোকে বলেছিলাম না যে তুই আমার কোনো কিছু করতে পারবি না, আর উল্টো এখন তোরই ক্ষতি হয়ে গেল। দেখতে পারলি আমার সঙ্গে লাগলে তোর কি অবস্থা হতে পারে? এটা তো শুধুমাত্র ট্রায়াল দেখানো হলো। যদি এর চেয়েও বেশি কিছু করার চেষ্টা করিস তাহলে পরবর্তীতে আমি ঠিক কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। এখন তো বুঝতেই পারলি আমি কে। তুই আমাকে বসার জন্য বলিস, তোর সাহস কত বড়! রফিক চৌধুরী, তুই আমার গোডাউনের মধ্যে হাত দিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। এই গোডাউনে আগুন লাগার আগেও ছিলি তুই অন্যের শত্রু, কিন্তু এখন তুই আমার শত্রু হয়ে গেলি। তুই 3 ঘন্টা থাক, তোর এর চেয়ে বেশি কিছু হবে। আমার তো শুধুমাত্র সামান্য ক্ষতি হয়েছে, তবে এই সামান্য ক্ষতিটাই আমার কাছে অনেক বেশি কিছু। তুই আমার জায়গায় হাত দিয়েছিস, ক্ষতি কতটা হয়েছে সেটা বড় কথা নয়। আমার জায়গায় হাত দিয়ে সাহস দেখিয়েছিস, আর এই জন্য তোকে অনেক বড় মাসুল দেওয়া লাগতে পারে। রেডি থাক। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। আমার সঙ্গে বড় বড় মাফিয়ারা রয়েছে, আর এই মাফিয়াদের শত্রু হলো একমাত্র তুই। তার জন্যই আমি ওদের সঙ্গে হাত মিলিয়েছি। তোর তো শুধু এখন পতন হতে থাকবে। আর তুই নিজে থেকে বলবি একদিন আমার পায়ের কাছে এসে যে তোকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আপনার হয়ে কাজ করতে চাই। তুই নিজে থেকে একদিন এই কথা বলবি। তোর আন্ডারওয়ার্ল্ড আর থাকা হবে না, বুঝতে পারলি? এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্রই আকাশের ছাড়া এই আন্ডারওয়ার্ল্ড অন্য কারো হতেই পারে না, বুঝতে পারছিস? আমি যেদিন থেকে থাকবো না সেদিন এই আন্ডারওয়ার্ল্ড থাকবে না। এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্র আমার ব্যক্তিগত সম্পদ। তবে একটা কথা বলে রাখি, এরপরে আর আমার সঙ্গে লাগতে আসিস না। যদি আরেকবার লাগতে আসিস তাহলে কিন্তু তুই নিজেই বরবাদ হয়ে যাবি। যেভাবে আসিস ঠিক সেভাবেই থাক। এত উপরে ওঠার চেষ্টা করিস না, আমাদের হাত অনেক উপরে। এই বলে রফিক চৌধুরী কল কেটে দিল। আর রফিক চৌধুরী কল কেটে দেওয়ার পরে আকাশ ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। রফিক চৌধুরীর এত বড় সাহস হয়ে গেল, সে কিনা গোডাউনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে তার লোকজনের মাধ্যমে। কিন্তু আকাশের কেন জানি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আর তখনই রাফি আর মেহেদি দুজনেই চলে আসলো। আর রাফি মেহেদি দুজনেই আসার পরে ওখান থেকে তখন রাফি আকাশকে বলতে লাগলো, আমার তো সত্যি ভাবতে কষ্ট হচ্ছে, রফিক চৌধুরীর মতো লোক তোর গোডাউনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। ও কি করে জানতে পারলো তোর এখানে গোডাউন আছে? এসব কথা তো ওর জানার কোনো কথাই নয়। আমি নিজেও বুঝতে পারছি না ও এত কম সময়ের মধ্যে আমার ব্যাপারে এত খোঁজখবর কিভাবে নিল। সে তো আমার এসব সম্পর্কে, ব্যবসা সম্পর্কে তার কোনো আইডিয়াও নেই। ও শুধু জানে আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। আমার কোন কোন জায়গায় কি ব্যবসা রয়েছে এটা তো ওর জানার কোনো কথাই নয়। এটা শুধুমাত্র কয়েকজন জানে। তাহলে কি সেই কয়েকজন মিলে আমার সঙ্গে এটা করেছে? আমার তো মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ খবরটা লিক করে দিয়েছে রফিক চৌধুরীকে, আর তারপর রফিক চৌধুরী এটার সুযোগ নিয়ে এসব কাজ করেছে। এখানে প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। আমার মালামাল নষ্ট হয়েছে সেটা কোনো কথা নয়। মানুষ প্রায় 10 জনের মতো মারা গিয়েছে। এই 10 জনের পরিবারকে আমি কিভাবে জবাব দিব? হ্যাঁ, ওদের পরিবার, ওদের ফ্যামিলি যখন আমাকে প্রশ্ন করবে কেন লোকগুলো মারা গেল, কেন তাদের আপনজন মারা গেল, তখন আমি তাদেরকে কি উত্তর দেব? তখন আমার কি কোনো উত্তর দেওয়ার মতো কোনো কিছু থাকবে? সকালবেলা দেখবি সবাই চলে আসবে,
সবাই আসার পরে যখন জিজ্ঞেস করবে তখন আমি গিয়ে কি বলবো এটা ভাবতেই তো আমার গা শিউরে উঠছে। থাক, এত টেনশন করার কোনো কিছু নেই। কপালে যেটা আছে সেটা হয়ে গেছে। এখন খুঁজে বের করতে হবে কে বা কারা কার সাহায্য নিয়ে এসব কাজ করেছে। ওই রফিক চৌধুরীকে আমরা দেখে নেব। ওই রফিক চৌধুরী কিভাবে নির্বাচনে পাশ করে সেটাই এখন দেখার পালা। এভাবেই সারা রাত পার হয়ে যায়। আর সকালবেলা আকাশ তাড়াতাড়ি করে তার লোকজন নিয়ে মন্ত্রীর বাসায় চলে আসলো। মন্ত্রীর বাসায় আসার পরে দেখতে পারলো মন্ত্রী হয়তো কোথাও বের হচ্ছিল, আর তখন আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, আমি তোমার ব্যাপারটা শুনেছি, টিভিতেও দেখলাম। তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আমি এসে কথা বলবো। আমি আপাতত একটা জায়গায় যাচ্ছি সম্মেলনে, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আপনার সঙ্গে এখন সম্মেলনে যাওয়ার মতো পরিস্থিতিতে আমি নেই। আপনি সম্মেলনের পরেও যেতে পারবেন। আগে আমার কথাটা শোনেন। আমার গোডাউন পড়িয়েছে, সেটার ক্ষতিপূরণ নিতে আমি আপনার কাছে আসিনি। এখানে কার হাত রয়েছে সেটা আপনার কাছে জানতে এসেছি। আপনি নিশ্চয়ই জানেন। পাগল হয়ে গেছো? তোমার গোডাউনে কারা আগুন লেগেছে সেটার খবর আমি কি করে জানবো? আমি তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকি। ওসব আমার কাজ তোমাকে দিয়ে করাই, কারণ তুমি ছাড়া আমার কাজগুলো কেউ করে দিতে পারবে না। আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি দুদিনের মধ্যে খবর জানতে চাই কে বা কারা আমার গোডাউনের মধ্যে আগুন লাগিয়েছে। আমার মনে হয় এগুলো আপনি বের করতে পারবেন। আমি চাইলেই বের করতে পারি, কিন্তু আমি বের করব না। আপনি নিজে এগুলো থেকে বের করবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার লোকজনকে বলছি, ওরা সমস্ত কিছু তোমার কাছে খবর দিয়ে দেবে। আপাতত আমি সম্মেলনে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। তোমার সম্মেলনে যাওয়ার খুবই প্রয়োজন, ভবিষ্যৎ এমপি বলে কথা। আমাকে এমপি বানিয়ে দিলে তখন তো আপনাদের ভাত উঠে যাবে, কারণ আমি এমপি থেকে মন্ত্রী হব, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। তখন তো আপনাদেরকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো। তার চেয়ে ভালো হয় না যেখানে আছি সেখানেই থাকি? তোমাকে এমপি হওয়া লাগবে, কারণ আমি জানি তুমি সবার সঙ্গে সব কিছু করলেও আমার সঙ্গে কোনো কিছু করবে না, কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর আমি তুমি ছাড়া চলতে পারবো না, এটা আমি মানি। ঠিক আছে, চলুন সম্মেলনে যাওয়া যাক। সম্মেলনে গেলে মানুষ আমাকে হয়তো নতুনভাবে চিনবে। আজ থেকেই শুরু হলো নতুন মিশন উপরে ওঠার। এদিকে আকাশ মন্ত্রীর সঙ্গে সেই সম্মেলনে যেতে শুরু করলো, আর ওদিকে লেডি কুইন রফিক চৌধুরীর সঙ্গে দেখা করলো। রফিক চৌধুরী তখন লেডি কুইনকে সব কিছু বলতে লাগলো আকাশের ব্যাপারে। আর সব কিছু শোনার পরে লেডি কুইন তখন রফিক চৌধুরীকে বলতে শুরু করলো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি হবেন মন্ত্রী, আর এই নির্বাচনে আপনি জয়ী হবেন। ওই সাইফুল আর আকাশ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা তো শুধুমাত্র ট্রায়াল দিলাম, এখনও তো অনেক কিছু বাকি আছে। আর ওই আকাশকে আমি যদি আমার নিজের হাতে না মেরেছি, আমার নাম লেডি কুইন নয়। তুমি যেভাবে বলেছিলে আমি আকাশকে ঠিক সেভাবেই কথা বলেছি, কিন্তু আমার মনে হয় না আকাশ আমাকে ছেড়ে দেবে। আকাশ আমাকে যেখানে পাবে সেখানেই গুলি করবে, আর আকাশ কতটা ভয়ঙ্কর সেটা আমি ভালো করেই জানি। আমার তো ভয় করছে আকাশ যদি আমাকে তার আগেই মেরে দেয়। এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি যদি মন্ত্রী হতে পারেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে। আমি আমার সকল ব্যবসা আমি খুব সহজেই চালাতে পারবো, বুঝতে পেরেছেন? আর তাই আপনাকে মন্ত্রী হওয়া লাগবে। আর আপনাকে মন্ত্রী হতে যা কিছু করা লাগে সকল কিছু আমি খরচ করব, সকল কিছু আমি দেব। আপনি শুধু দেখে যান আমি কি করি। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট আর সিকিউরিটি দেওয়া লাগবে। আমার পাশের লোকগুলোকে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, কারণ ওরা আকাশের কাছে কোনো কিছুই না, শুধুই মাসি। আকাশের ব্যাপারে আরো ভালোভাবে খোঁজ খবর নেওয়া লাগবে। কে আছিস? আকাশের ব্যাপারে ভালো করে খোঁজ নিও। তার আগে পেছনে ভবিষ্যৎ সব কিছু খুঁজে বের কর। আমার সব কিছু জানা লাগবে, আর ওর কাছ থেকে আন্ডারওয়ার্ল্ড আমার দখল করা লাগবে, যেভাবেই হোক।
লেডি কুইনের কথায় তার লোকজন সকলেই তাদের কাজে লেগে গেল। আকাশের ব্যাপারে সবকিছু খুঁজে বের করলো। আকাশের এদিকে সম্মেলনের কাছে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ল, আর মন্ত্রী হওয়ার কথা সবার সামনে ঘোষণা করলো এবারের এমপি ইলেকশনে আকাশ প্রার্থী। মন্ত্রী তার নিজের বক্তব্য দেওয়ার মাঝেই কথাটা বলেছে, আর আকাশ এসব শোনার জন্য প্রস্তুত ছিল না। আকাশের কোনো ইচ্ছে নেই এসব রাজনীতি করার জন্য। আর এদিকে লেডি কুইন তার লোকজন দিয়ে আকাশের ব্যাপারে সব কিছু খুঁজে বের করলো। আর আকাশের ব্যাপারে সব কিছু খুঁজে বের করার পরে তখন লেডি কুইনের লোক রাকিব বলতে লাগলো, বস, আমার কাছে খাবার এসেছে। আকাশ তার মেয়ে এবং আরেকটা মেয়ে নিয়ে তাদের বাসায় থাকে, তবে ওর বাসায় অনেক সিকিউরিটি, ওখানে প্রবেশ করা অসম্ভব। আমাদের যা কিছু করা লাগবে বাহিরে থেকে করতে হবে। ওর মেয়েটা ওর নিজের নয়, ওই মেয়েটাকে রাস্তার পাশে পেয়েছিল, কেউ যেন তার মা বাবাকে খুন করে দিয়েছে। আর আকাশ তখন ছোটবেলা থেকেই তাকে লালন পালন করতে শুরু করে। এখন আকাশ তার নিজের মেয়ের মতো করেই তাকে ভালোবাসে, কখনো এমনটা মনে হয় না যে তার নিজের মেয়ে নয়। আকাশ তাকে নিজের মেয়ের মতোই মনে করে, আর তার মেয়ে দেখার জন্য এখন পায়েল নামের একটা মেয়ে এসেছে। আর আকাশের মেয়েরা ওই নতুন মেয়েটাকে তার মায়ের মতোই ভালোবাসে। আমার মনে হয় পায়েল এবং আকাশের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, আর ওরা কিছুদিন পরে হয়তো বিয়েও করতে পারে। আর ওদের রান্নাবান্না করার জন্য তার সম্পর্কে খালা রয়েছে। গুড, আমি তো এইগুলোই চেয়েছিলাম জানার জন্য। এইগুলো জানতে পেরে আমার অনেক উপকার হলো। এখন কোনোভাবে যদি একবার আকাশের মেয়ে এবং তার ভালোবাসার মানুষ পায়েলকে তুলে আনতে পারা যায়, তাহলে আকাশের সব কিছু আমাদের কাছে চলে আসবে। কিন্তু এটা অনেক বেশি রিস্ক হতে পারে। বস, এটা আসলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে, কারণ আকাশের লোকজন ছায়ার মতো ওদের পাশে থাকে, তবে বোঝা যায় না যে ওদেরকে কেউ সিকিউরিটি দিয়ে রাখছে। আকাশ এটা লুকিয়ে রেখেছে, আর আমি গোপন সংবাদের মাধ্যমে এগুলো জানতে পেরেছি। যা করা লাগবে সবকিছু সামনাসামনি থেকে করতে হবে, যেন আকাশের লোকজন কোনোভাবে বুঝতে না পারে। হ্যাঁ, আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। থাক, এইসব কিছু নিয়ে আর তোর টেনশন করতে হবে না। এবার যা করার সব কিছু আমাকেই করতে হবে। যা, এবার তুই তোর নিজের কাজ কর। একথা বলার পরে রাকিব চলে গেল। রাকিব চলে যাওয়ার পরে এদিকে লেডি কুইন খুব ভালো একটা প্ল্যান তৈরি করে ফেলেছেন। আর পরের দিন সকালবেলা রাইসার স্কুলের সামনে লেডি কুইন চলে আসলো ছদ্মবেশ ধারণ করে। আর রাইসার স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরেই রাইসা যখনই বের হলো তখনই লেডি কুইন ছদ্মবেশী টিচার সেজে তাকে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্যই এসেছি। চলো, আমরা দুজন মিলে গিয়ে ফুচকা খাবো। তুমি না অনেক বেশি ফুচকা পছন্দ করো। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আর আমি আপনার সঙ্গে ফুচকা খেতে কেন যাব? আমার নতুন আম্মু আসবে, তার সঙ্গে আমি বাসায় গিয়ে ফুচকা খাবো। আমি বাইরের জিনিস খাই না, বাবা নিষেধ করে দিয়েছে। বুঝতে পেরেছেন আপনি? ওকে, তাহলে তো খাওয়া যাবে না। তাহলে তোমাকে আমি চকলেট কিনে দিই, তুমি চকলেট খাবে? আমার কাছে অনেকগুলো চকলেট রয়েছে। তুমি চকলেট নাও, এখনই নাও। তুমি চকলেট নাও, এখনই খাও। না, আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনার থেকে কেন খাবো? দাঁড়ান, আমি আমার আপুকে ডাক দিতেছি। আরে ডাকতে হবে না, আমি তোমার একটা আন্টি হই, বুঝতে পেরেছো? তোমার বাবা আমার খুবই ভালো বন্ধু, আর তুমি আজকে থেকে আমাকে আন্টি বলে ডাকবে, বুঝতে পেরেছো? না, আমি আপনাকে আন্টি বলে ডাকবো না। আমি আপনাকে চিনি না মানে চিনি না। বাবা বলে দিয়েছে অপরিচিত কারোর সঙ্গে কোনো কথা না বলতে এবং তাদের হাতে কোনো কিছু না খাওয়ার জন্য। সেটা তো অপরিচিত মানুষদের জন্য, আর আমি তো তোমার বাবার পরিচিত। তুমি আমাকে কখনোই দেখোনি। আমি আসলে এখানে থাকি না তো, সেই জন্য তুমি আমাকে চিনতে পারছো না। তবে সমস্যা কোথায়? আমরা তো পরিচিত হয়ে নেব। এই যে এখন পরিচিত হয়ে নিচ্ছি তোমার সঙ্গে। তুমি ভিডিও গেম পছন্দ করো, তোমার জন্য আমি একটা ট্যাব কিনে নিয়ে এসেছি, এই নাও। লেডি কুইন যখনই বক্সটা দিতে যাবে তখনই পেছন থেকে পায়েল রাইসাকে ডাক দেয়। আর রাইসা এটা না নিয়ে দৌড়ে তার কাছে চলে গেল। তার কাছে চলে যাওয়ার পরে রাইসা তখন পায়েলকে বলতে লাগলো,
আম্মু জানো, আমাকে না একটা আন্টি চকলেট দিতে চেয়েছে, তার উপর আবার ভিডিও গেমস খেলার জন্য ট্যাব দিতে চেয়েছে। আমি এগুলো নেইনি, কিন্তু উনি বলেছে উনি নাকি আমার আন্টি হয়। ওই যে দেখো, উনি গাড়িতে করে চলে যাচ্ছে। শোনো, তুমি আমার আগে কখনোই এখানে গেটের কাছে আসবে না, বুঝতে পেরেছো? আর এই বিষয়ে এখনই তোমার আব্বুকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। যদি আবারও আসে তখন তুমি তোমার আব্বুর কাছে বলবে, বুঝতে পেরেছো? আর অন্যের দেওয়া কোনো জিনিস, কোনো কিছু খাবে না আমাকে না বলে। আগে আমাকে জানাবে, তারপরে তুমি খাবে, ওকে? এই কথা বলার পরে পায়েল এবং রাইসা দুজনেই বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো, আর এদিকে আকাশের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু এদিকে আকাশ তার কাছে ব্যস্ত থাকায় দুপুরে বাসায় আসতে পারছে না। আর এদিকে পায়েল তাকে বারবার কল দিয়েই যাচ্ছে, আর পায়েলের কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে পায়েল তখন আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে বাসায় আসো, আমরা দুজনেই খাবার খাওয়ার জন্য একসঙ্গে বসে আছি। কখন আসবে আর কখন আমরা খাবো? প্লিজ, আমি এখন অনেক ব্যস্ত আছি, তাই আমি এখন বাসায় এসে খাবার খেতে পারবো না। তুমি রাইসাকে নিয়ে খাবার খেয়ে নাও। একটু বুঝতেই তো পারছো, আমাকে ফোন করো না এখন প্লিজ। এসব আজে বাজে কাজ না করলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? সবাই মিলে একসঙ্গে খাবার খাবো। রাইসা নিজেই বলেছে যে বাবাকে ছাড়া খাবে না, তো এখানে আমি কি করতাম? তুমি বুঝতে পারছো না কেন? আমি সত্যিই এখন অনেক ব্যস্ত আছি, যার জন্য আমি আসতে পারবো না। প্লিজ তুমি রাইসাকে মানিয়ে নিয়ে তুমি নিজেও খেয়ে নাও, ওকে? আমি যখন ছিলাম না তখন তো তুমি ঠিকই রাইসাকে সময় দিতে, আর এখন আমি এসে গেছি তো এই জন্য তোমার আর গায়ে লাগছে না। ঠিক আছে, তোমার আশা লাগবে না, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর আজকে কিভাবে বাসায় ঢুকো সেটাই দেখবো। এদিকে তখনই আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে তখন পাশে থাকা রাফি আকাশকে বলতে লাগলো, দোস্ত, মেয়েটা তোকে অনেক বেশি ভালোবাসে রে। মেয়েটা তোর কাছে কোনো কিছুই চায় না, শুধু চাই তোর কাছে থাকার জন্য। এটাই সবকিছু ছেড়ে দিয়ে তোর ভালোবাসার জন্য এসে গেছে। তুই আর তাকে কষ্ট দিস না, তুই এবার তাকে বিয়ে করে নে। যেহেতু তোরা একই বাড়িতে আছিস, তোরা কোনো কিছু হওয়ার আগেই তোরা বিয়েটা করে নে। তুই সব কিছু জেনেও আমাকে বিয়ের কথা বলছিস? এখনো কি আমার বিয়ে করা সম্ভব? হ্যাঁ, আর এমন তো না যে আমি এসবের জন্য পাগল হয়ে গেছি। হ্যাঁ, ওর প্রতি আমার ফিলিংস কাজ করে, এটা ঠিক আছে, কিন্তু ভাই দেখ, বিয়ে মানে তো অন্য কিছু। ও অন্য রুমে থাকে, আমি অন্য রুমে থাকি, তাহলে তো সমস্যা কোথায়? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস, কিন্তু দেখ, একটা মেয়ে যখন ভাববে যে ও তো আমার হাজবেন্ড, আর একটা মেয়ে যখন মনে করবে তার স্বামীকে তার আগলে রাখা সম্ভব, তাহলে এটা অন্যরকম ভালো লাগা। মানে আমি তোকে বলে বোঝাতে পারছি না। ও তো এখন তোর স্ত্রী না, ও কি বলে শান্তি পাবে বল? একটু দূরে থাকতেও তোর প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করবে, তোরই অন্যরকম লাগবে, দেখতে পাবি। তুই কি বোঝাতে চাচ্ছিস আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ঠিক আছে, তুই যেহেতু বলছিস, আজকেই কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে নেব। আর রাইসা ওকে খুব ভালোভাবেই আপন করে নিয়েছে, এখন আম্মু বলতেও শুরু করে দিয়েছে। আমাদের পক্ষে রাইসার জন্য হলেও পায়েলকে আমার কাছে রাখতে হবে। আবারও তুই ভুল কথা বললি। রাইসার জন্য নয়, তুই তোর নিজের ভালো থাকার জন্য পায়েলকে তোর সঙ্গে রাখবি। আর রাইসা তো অন্য সাবজেক্ট। পায়েল রাইসাকেও অনেক বেশি ভালোবাসে রে। তারপর আকাশ তার নিজের কাজ করতে শুরু করলো। আর বিকেল বেলা বাসায় ফিরলো। বাসায় ফেরার পরে তখন পায়েলকে নিয়ে সোজা কাজী অফিসে চলে আসলো। আর মোটামুটি পারিবারিকভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। আকাশের যত বন্ধু বান্ধব, যত লোকজন ছিল, সকলেই বিয়েতে উপস্থিত ছিল।
আর বিয়েটা করার পরেই আকাশ সন্ধ্যার সময় পায়েলকে বাসায় রেখে সোজা চলে যায় তার কাছে। তার এখন গোডাউনের মধ্যে সকল মালামাল আবার নতুন করে তুলতে হবে, ব্যবসাটা আবার নতুন করে করতে হবে। যতটা ক্ষতি হয়েছে তার কিছুটা হলেও রিকভারি করা লাগবে। আর এ কারণে আকাশ অনেকটা ব্যস্ত সময় পার করছেন। আর এদিকে পায়েলের অনেক বেশি ভালো লাগছে আকাশকে তার নিজের করে পেয়েছে, কিন্তু তার মনের মধ্যে কেমন যেন অস্থিরতা লাগছে। আর এই কারণে রাইসা তাকে বলতে লাগলো, সত্যি কি এখন আমি তোমাকে নিজের আম্মু হিসেবে পেয়ে গেছি? তুমি তো আমাকে ছেড়ে কখনোই যাবে না, কথা দাও। আমি তোমাকে এবং বাবাকে একই সঙ্গে চাই, ওকে? না মা, তোমাকে ছেড়ে আমি আজকে থেকে কোথাও যাব না, কারণ তোমার বাবা তো আমাকে সারা জীবনের জন্যই এ বাড়িতে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? রাইসা এবং পায়েল দুজনেই কথা বলতে লাগলো আর দুষ্টুমি করতে লাগলো। আর এদিকে আকাশ তার নিজের কাজে ব্যস্ত ছিল। আর আকাশের কাছে মেহেদি কল দিল। মেহেদি কল দেওয়ার পরে আকাশকে যেটা বলল সেটা শোনার জন্যে মোটেও প্রস্তুত ছিল না। আকাশকে মেহেদি তখন ওপাশ থেকে বলতে লাগলো, বস, আমি সবকিছু জানতে পেরে গেছি। এটার পেছনে কে আছে, কে তোকে পেছন থেকে বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করছে। যাকে এত সম্মান করিস, যাকে এত ভালোবাসিস, তার জন্য এত কাজ করে দিলি, সেই তোকে পেছন থেকে ছুরি মেরে দিয়েছে। মন্ত্রী লেডি কুইনের সঙ্গে হাত মিলিয়েছে গোপনে, আর মন্ত্রী নিজে থেকে এসব কাজ করাচ্ছে। মন্ত্রী চাই যে তুই এদিকে রফিক চৌধুরীকে মেরে ফেলবি, আর ওদিকে সে খুব সহজেই মন্ত্রী হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে লাভ হয়ে যাবে ওই লেডি কুইনের। ঠিক আছে, আজকে রাতেই মন্ত্রীর খেলাটা শেষ করব। শালার এত বড় সাহস, ও আমাকে পিছন থেকে ছুরি মেরে দিয়েছে, আমার লোকগুলোকে মেরে ফেলেছে, ওদের পরিবারগুলো এখন পর্যন্ত হাজারি করছে। তাহলে আমি সবকিছু ব্যবস্থা করি, তুই সবকিছু ব্যবস্থা কর। ওই মন্ত্রীকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দেব। তার কত বড় সাহস, এসে পেছন থেকে এভাবে ছুরি মেরে দিয়েছে। আমি সকল কিছুর প্রমাণ পেয়ে গেছি। আমি তোর কাছে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে। এখানে মন্ত্রী এবং লেডি কুইন কথা বলেছে, কথা রেকর্ড করা আছে। কথা বলে আকাশ তার অন্য একটা গোডাউনে চলে আসলো। এটা তার অন্য একটা আস্তানা। আর আস্তানায় আসার পরে আকাশের যত লোকজন ছিল সবাইকে একসঙ্গে বলতে লাগলো কিছু কথা। আর এদিকে লেডি কুইন এবং তার লোকজন নিয়ে রাইসা এবং পায়েলকে কিডন্যাপ করে নেয়। আর এদিকে কিডন্যাপ করে নিয়ে যায় জঙ্গল বাড়িতে। সেখানে মন্ত্রী এবং তার সকল লোকজন রয়েছে। আর এদিকে মন্ত্রী তার লোকজন দিয়ে রফিক চৌধুরীকে মেরে ফেলেছে। পায়েল খুবই ভালো করেই বুঝতে পারছিল যে এমন কিছু হতে যাচ্ছে তাদের সঙ্গে। আর পায়েল তখন ওদেরকে বলতে লাগলো, তোরা আকাশের যে পরিমাণ ক্ষতি করেছিস তার জন্য তো আকাশ তোদেরকে একমাত্র মৃত্যুই দিতে পারে, কিন্তু আমাদের দুজনকে তুলে এনে অনেক বড় ভুল করে ফেলেছিস। তোদের বাঁচার যতটা আশঙ্কা ছিল এখন সেটাও নেই। আমাদের গায়ে হাত দিয়ে অনেক বেশি ভুল করেছিস। শালে, আর কোনো কথা বলবি না। আজকে না তোর বাসররাত ছিল? আজকে বাসরটা তুই আমাদের সবার সঙ্গে করবি। তোকে তো আজকেই বিকেলবেলা আকাশ চৌধুরী বিয়ে করেছে, আর এখন পর্যন্ত বাসররাত করেনি। আর আজকে আমাদের সবার সঙ্গে বাসররাত করে দিস সবার সামনে। মন্ত্রী সাহেব, আপনার না বাসররাত করার ইচ্ছে? আপনি নিন, আপনার ভক্তের স্ত্রীকে ভোগ করতে এখনো পুরো ইনটেক রয়েছে। হ্যাঁ, সেটা তো দেখতে পাচ্ছি। আর এই জন্যই তো আমি তাকে আমার লোকজন দিয়ে তুলে এনেছি। শালির এত দেমাগ কোথায় যাবি? সবার সামনে আমি তোকে নষ্ট করব, দেখি তোর নগর এসে কি করতে পারে। তোদের পায়ে ধরে কথা বলছি, তবু প্লিজ এসব কথা বলিস না রাইসার সামনে। আমি চাই না আমার মেয়ের সামনে এসব কথা শুনতে। তোরা শুধু অপেক্ষা করতে থাক, আকাশ আসবে, আকাশ ভয়ঙ্কর ভাবে আসবে। আমিও তো এটাই চাই, আকাশ আসুক এখানে। আকাশ আসলেই তো আসল খেলাটা হবে, না হলে তো খেলাটা একদমই জমবে না। এদিকে মন্ত্রী আকাশের নাম্বারে কল দিল, কিন্তু আকাশ ফোনটা রিসিভ করলো না। আকাশ সেদিকে তার লোকজনের সঙ্গে কথা বলছিল। আর তখন লেডি কুইন তার নাম্বার থেকে আকাশের নাম্বারে কল দেয়। আর আকাশ কল রিসিভ করার পরে ওপাশ থেকে লেডি কুইন আকাশকে বলতে লাগলো,
কি ব্যাপার আকাশ চৌধুরী, আপনি কেমন আছেন? আপনার তো মনে হয় এখন অনেক দুঃখ, তাই না? তা আমাকে নিয়ে কথা বলছিলেন নাকি? তোদের সব কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু আমার মেয়ে আর আমার স্ত্রীকে কেন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিস? তোদের সব কিছু সমস্যা আমাকে নিয়ে, আমার সঙ্গে যা করার করবি। তা আমার ফ্যামিলিকে কেন এখানে টেনে এনেছিস? হ্যাঁ, ওরা তো তোকে কোনো ক্ষতি করেনি, ওরা তো তোদের কোনো ক্ষতি করেনি। ও তাই তো। তা তুই তো আমার বোনটাকে মেরে ফেলেছিলি। আমার বোন তো তোর কাছে বাঁচার জন্য চেয়েছিল, কিন্তু তুই তাকে বাঁচতে দিসনি। তুই তাকে নৃশংসভাবে হত্যা করেছিস। এইগুলো কি করে আমি ভুলে যাব? তোর বোন কতটা খারাপ ছিল সেটাই বাংলাদেশের মানুষ সবাই জানে। একজনের ড্রাগসের বড় ডিলার ছিল, বুঝতে পারছিস? আর আমি যদি আগে জানতাম যে তুই আছিস, তাহলে তোকেও আমি অনেক আগেই মেরে ফেলতাম। আমি আমার নিজেকে তৈরি করার জন্য এতদিন বিদেশে ছিলাম, আর তোকে মারার জন্য এই বাংলাদেশে এসেছি। তোকে মেরে আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নেব। এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্রই আমার থাকবে, শুধুমাত্র আমার। এই স্বপ্ন দেখে থাকলেই একদমই ভুলে যা, কারণ এই স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। আর রাইসা এবং পায়েলের যদি কোনো ক্ষতি হয়, তাহলে বুঝতে পারছিস যে আমি কি করতে পারি, আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। সেটা তুই না জানলেও তোর পার্টনারগুলো খুব ভালো করেই জানে। এত বড় কথা বলিস? তাহলে চলে আয় সেই জঙ্গল বাড়িতে। তোর জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করছি। তুই যদি না আসিস, তাহলে এদিকে আমার লোকজন তোর বউয়ের সঙ্গে বাসরাত সেরে ফেলবে, তা আবার তোর মেয়ের সামনে। কতটা লজ্জা, কতটা খারাপ লাগবে বলতো? সময় মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যে সব কিছু নিয়ে জঙ্গল বাড়িতে চলে আয়। আর হ্যাঁ, ভুলেও তোর লোকজন নিয়ে আসার চেষ্টা করিস না, তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। আকাশ তখন কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে তার লোকজন নিয়ে সকলেই গাড়িতে উঠে পড়ল, আর গাড়িতে করে সোজা জঙ্গল বাড়ির দিকে রওনা হলো আকাশ। 10 মিনিটের মধ্যেই জঙ্গল বাড়িতে পৌঁছে গেল তার সব কিছু নিয়ে। আকাশ গাড়ি থেকে নেমে একটা ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলো জঙ্গলের ভিতর দিয়ে। আর তখনই কয়েকটা ছেলে এসে আকাশকে নিয়ে গেল ভিতরে চোখ বেঁধে। আকাশকে নিয়ে যাওয়ার পরে আকাশের চোখের বাঁধন খুলে দেওয়া হলো। আকাশের চোখের বাঁধন খুলে দেওয়ার পরে মন্ত্রী তখন আকাশকে দেখে বলতে লাগলো, তুই আমাকে ছবল দেওয়ার চেষ্টা করেছিলি, তাই না? তুই মন্ত্রী হয়ে আমাকে খেয়ে ফেলবি? ওই দিন কথাটা অনেক বেশি বুকে লেগেছিল, আর তার জন্যই তো আমি আমার সকল কিছু সাজিয়ে ফেললাম। আমার ধারায় তুই মন্ত্রী হয়েছিস, আর সেখানে কিনা তুই আমাকেই পেছন থেকে ছুরি মেরে দিয়েছিস? হ্যাঁ, বাঘ সবসময় বাঘই থাকে, বুঝতে পারছিস? তুই আমাকে এখানে টেনে অনেক বেশি ভুল করেছিস। তোকে মেরে আমি আমার সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। তুই সবসময় বলতি না যে এসব খারাপ কাজে কেউ একজন আছে, সে সব কিছু নিয়ন্ত্রণ করছে। আসলে যত অপকর্ম হয় সব কিছু আমি করে থাকি পিছন থেকে, আর আমি এই লেডি কুইনকে তৈরি করেছি পুরো আন্ডারওয়ার্ল্ড চালানোর জন্য। এত কথা বলার কি দরকার? কে আছিস? আকাশকে একটু আদর যত্ন করে দে। এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এসেছে, অথচ আদর যত্ন করবি না? এটা তো হতে পারে না। তখনই সবাই মিলে আকাশকে মারতে আসলো, কিন্তু আকাশ ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দিচ্ছেন। ওরা আকাশের সঙ্গে কোনোভাবেই পারছে না। আর এটা দেখে লেডি কুইন তখন রাইসার পায়েলকে মারতে গেল, আর শেষ পর্যন্ত আকাশ তার নিজের মারামারি বন্ধ করে দেয় এটা দেখে। আর তখন আকাশ ওদেরকে বলতে লাগলো, তোদের যা কিছু প্রয়োজন সকল কিছু আমার সঙ্গে কর, আমাকে মেরে ফেল, তবু আমার একটু দুঃখ থাকবে না। কিন্তু পায়েল আর রাইসার কোনো ক্ষতি করিস না, ওদের কোনো কিছু হয়ে গেলে আমি সইতে পারবো না। এটাই তো আমি চাই, তোর কষ্ট দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে। কে আছিস? পায়েলকে বিছানায় নিয়ে যা, ওর সামনে সবকিছু শেষ করে দে। আর তখনই রাকিব এই কথা শুনে পায়েলের হাতের বাঁধন খুলে দেওয়ার পরে পায়েলকে টানতে টানতে নিয়ে যায় সামনে থাকা চেয়ারের উপর।
আর চেয়ারের উপর বসিয়ে দেওয়ার পরে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। আর তখন আকাশ সবকিছু বলল। প্লিজ থাম, আমি সব কিছুতে রাজি। তোদেরকে আমি সব কিছু লিখে দিতে রাজি আছি। কোথায় সাইন করতে হবে বল আমাকে, তাড়াতাড়ি কর, আমি সাইন করে দিচ্ছি। তো প্লিজ ওদেরকে ছেড়ে দে। এভাবে তুমি তোমার সবকিছু নিজের হাতে নষ্ট করে দিও না। আমাদের কারণে তুমি কেন তোমার এত বছরের সাধনা নষ্ট করে ফেলবে? শুধু তুমি আমাদের চিন্তা করছো, একটাবার দেশের মানুষের কথা চিন্তা করছো না? ওরা যদি একবার ক্ষমতায় আসে তাহলে ওরা কি করতে পারে তুমি বুঝতে পারছো না? পুরো দেশটাকে তছনছ বানিয়ে ফেলবে। আমার কাছে তোমরাই সব কিছু, আর তোমাকে আমি আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আর এই কারণে তোমাদের জন্য সব কিছুই করতে পারি আমি। আকাশ যখনই সাইন করতে যাবে তখনই চারপাশ থেকে গোলাগুলির আওয়াজ ভেসে আসলো। আকাশ সাইন না করে পাশে থাকা পিস্তল দিয়ে ওদেরকে গুলি করতে শুরু করলো। আর গুলি করতে করতে রাইসা এবং পায়েলের কাছে চলে আসলো। আর ওদের হাতের বাঁধন খুলে দেওয়ার পরে রাইসা এবং পায়েলকে পাঠিয়ে দিল বাহিরে পাঠিয়ে দেওয়ার পরে আকাশ তখন তার মেশিন গান দিয়ে ওদেরকে গুলি করতে লাগলো। পাখিদের মতো ঝাঁকে ঝাঁকে ওদেরকে গুলি করছিল আকাশের লোকজন। আর ওরা এত তাড়াতাড়ি চলে আসবে কোনোভাবেই আন্দাজ করতে পারেনি। লেডি কুইন যখনই দেখতে পারলো তার সকল লোককে মেরে ফেলা হচ্ছে তখনই সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, পালিয়ে যাচ্ছিল। আর তখন মেহেদি সেটা খুবই ভালো করে দেখতে পারে। আকাশ এদিকে গুলি করতে ব্যস্ত ছিল আর মেহেদি তখন আকাশকে ডাক দেয়। আর মেহেদি নিজেও লেডি কুইনকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে বলতে লাগলো, তুই কি ভেবেছিস এভাবে পালিয়ে যাবি আমাদের হাত থেকে? কখনোই না, আমাদের হাত থেকে পালিয়ে যেতে পারবি না। তোকে ধরার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম। মানুষের এত ক্ষতি করেছি যে মানুষের অভিশাপে তুই আরো শেষ হয়ে যাবি। আমাকে ছেড়ে দে, তুই আমার হয়ে কাজ কর, তোকে অনেক টাকা দিব। তুই আকাশকে মেরে ফেল আর তোকে আমি পুরো বাংলাদেশ দিয়ে দেব। আর আমি দুবাই থেকে সবকিছু নিয়ন্ত্রণ করব। তুই পুরো বাংলাদেশের দায়িত্ব পেয়ে যাবি। তুই কি ভাবছিস আমি এই সব কিছুর জন্য তোকে ছেড়ে দেব? কখনোই না। কারণ ও আমার শুধু বন্ধু না, ও আমার নিজের ভাই। ও আমাকে কোনো কিছুর অভাব দেয়নি। আর আকাশের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করব এটা ভাবলি কি করে? আমি চাইলে পুরো বাংলাদেশ দায়িত্ব নিতে পারি আকাশের কাছ থেকে। আকাশ অনেকবার আমাকে বলেছে কিন্তু আমি নেইনি। এসব কিছু আমি চালাতে পারবো না। আমি যেভাবে আছি ঠিক সেভাবেই ভালো আছি। আকাশ তখনই চলে আসলো। আকাশ আসার পরে লেডি কুইনকে ইচ্ছে মতো থাপ্পড় দিতে লাগলো। মারতে মারতে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে আকাশ। আর তখন ওদিক থেকে মন্ত্রী তখন আকাশের দিকে গুলি যখনই ধরতে যাবে তখনই আকাশ তার পিস্তল দিয়ে মন্ত্রীকে গুলি করে দেয়। আর মন্ত্রীকে গুলি করে দেওয়ার পরে মন্ত্রী ছটফট করতে করতে কাটা মুরগির মতো মারা গেল। আর এদিকে লেডি কুইন অনেক বেশি ভয় পেয়ে গেল। আর তখন আকাশ বলতে লাগলো, তুই যে অন্যায় করেছিস তার জন্য শুধুমাত্র শাস্তি হতে পারে মৃত্যু। দেশের মধ্যে ড্রাগসের পুরো বন্যা বইয়ে দিয়েছিলি তোর লোকজন দিয়ে। আর লোকজন ড্রাগসের দিকে এতটা আসক্ত হয়ে গিয়েছিল যে টাকা না পেয়ে নিজের মা বাবাকে খুন করা পর্যন্ত শান্ত হতো না। শুধুমাত্র এসব কিছু তোর কারণেই হয়েছে। আমি জানি আমি অনেক বেশি ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। তবুও আমি তোর কাছে মাপ চাইছি। আমি এইসব কিছু চাই না। তোর জিনিস তোরই থাকবে। আমাকে মাফ করে দিস তুই। তোকে মাফ করব আমি? হ্যাঁ, ঠিক এরকমটাই মাফ হয়তো আমার লোকজন তোর কাছে চেয়েছিল, কিন্তু ওদেরকে তুই জীবিত পুড়িয়ে মেরেছিস গোডাউনের মধ্যে। হ্যাঁ, আমার মেয়ে এবং আমার ভালোবাসার মানুষ তারাও তো কোনো অন্যায় করেনি, কিন্তু তুই ওদেরকে তুলে নিয়ে এসেছিস। তারপর আকাশ আর কোনো কথা না বলে ওকে গুলি করে দেয়। আর গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানেই মারা গেল। তারপর আকাশ সবাইকে নিয়ে চলে আসলো বাসায়।
আর পায়েলকে বাসায় নিয়ে আসার পরে পায়েল কিছুটা আপসেট হয়ে আছে। মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছে। রাইসা গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল আর রাইসাকে ঘুম পাড়িয়ে দেয় আকাশ। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আকাশও রাইসার পাশে শুয়ে আছে। আর কিছুক্ষণ পরেই পায়েল চলে আসলো। পায়েল এসে আকাশের বুকে শুয়ে পড়ল আর কান্না করছিল। আর তখন আকাশ মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো আছি তোমার পাশে, তাই না? আর আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, তবুও কেন কান্না করছো আমাকে পেয়ে? আজকে তোমার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? তুমি যে আমার শেষ সম্বল। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি যেন তোমার কাছে আবারও ফিরে আসতে পারি। আরে পাগলি, আমার কোনো কিছুই হবে না যদি তোমার ভালোবাসা আমার সাথে থাকে। আর এখন আর কোনো কথা হবে না, ঠিক আছে? মেয়ে ঘুম থেকে উঠে পড়বে, এমনিতেই মেয়ের উপর দিয়ে যা দখল গিয়েছে। আগে কথা দাও, তুমি আমাকে আজকে রাতে আমার সব অধিকার দিবে। আমি তোমার অধিকার পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, প্লিজ। তাই নাকি ম্যাডাম? কিন্তু কিভাবে আদর করতে হয় সেটা তো আমি জানি না। আপনি কি আমাকে শিখিয়ে দিবেন? আপনি তো ম্যাডাম, তাই আপনি সবকিছু জানেন। আমি তো ছাত্র মানুষ। ও তাই নাকি? আপনাকে সবকিছু শিখিয়ে দেওয়া লাগবে? চলেন সোফায় চলেন, তারপরে আপনাকে সবকিছু শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। আকাশ পায়েলকে কোলে তুলে নিয়ে সোফায় চলে গেল আর পায়েলকে শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চুপ থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।